ভিডিওর টপিক হচ্ছে পাইপলাইনিং। কম্পিউটার আর্কিটেকচারে খুবই ইম্পর্টেন্ট টপিক পাইপলাইনিং। তো পাইপলাইনিং পড়ার আগে আমি তোমাদের প্যারালাল প্রসেসিংয়ের ব্যাপারে বলেছিলাম, যেখানে দেখেছিলাম যে একসঙ্গে একাধিক প্রসেস কিন্তু লোড হচ্ছে। তারা বিভিন্ন স্টেজে টাস্ক পারফর্ম করার পর আলটিমেটলি ওয়ান আফটার আনাদার এক্সিকিউট হয়ে যাচ্ছে। তো পাইপলাইনের প্রয়োজন কেন? তার জন্য প্যারালাল প্রসেসিংটাকে ভালোভাবে বুঝতে হবে। তো প্যারালাল প্রসেসিং করার ফলে কী হয়, সিপিইউ এক্সিকিউশন স্পিডটা খুবই দ্রুত হয়, মানে সিপিইউ আইডল থাকে না, অলওয়েজ সিপিইউ কিছু না কিছু কাজ করতে ব্যস্ত থাকে। তার মেন লক্ষ্য হলো মডার্ন কম্পিউটারের সিপিইউকে অলওয়েজ ব্যস্ত রাখা। তার জন্যই সিপিইউ কিন্তু মাল্টিটাস্ক করতে পারে। তো পাইপলাইনের মেন বিষয় বোঝার আগে আমরা বুঝবো নন পাইপলাইন কোনটা। নন পাইপলাইন বলতে আমরা কি বুঝেছি, যে একটা ইনস্ট্রাকশন কীভাবে এক্সিকিউট করে। ইনস্ট্রাকশন এক্সিকিউট করে জেনারেলি 4টে স্টেপের মধ্যে দিয়ে যায়। প্রথমে হয় ফেচ, দেন ফেচের পর ডিকোড, দেন রিড, দেন এক্সিকিউট। তো এই যে স্টেজগুলো পার হওয়ার পরে কোনো একটা প্রসেস বা ইনস্ট্রাকশন কী হবে, প্রসেসিং ইউনিট যে এক্সিকিউট করে যাবে। এক্সিকিউট একটা পার্ট তার। এবার ধরো একটা ইনস্ট্রাকশন বা একটা প্রসেস, যে প্রসেসটা কী হবে, এই 4টে স্টেজকে ক্রস করবে। তো যখন স্টেজ 1 ক্রস করার পর ও স্টেজ 2-এ ঢুকছে, সেই সময় কিন্তু ফেচ বেকার বসে থাকতে হবে, মানে ফেচ আর কোনো ইনস্ট্রাকশনকে বা প্রসেসকে ফেচ করা হচ্ছে না। এবার ঢুকছে ডিকোড সেক্টরের মধ্যে। ডিকোডে ঢোকার পর ও ডিকোড হয়ে যাওয়ার পর রিড চলে যাচ্ছে। আমি বলেছিলাম যে এগুলো একটা স্টেজ ইনস্ট্রাকশন সাইকেলের মধ্যে বলেছিলাম। আমি ওই উদাহরণটা এখানে নিয়ে এসেছি আর কি, জাস্ট বোঝাবার জন্য। তা ধরো যখন রিড করা হচ্ছে, তার মেমোরিকে রিড করা হচ্ছে, সে সময় কিন্তু ফেচ এবং ডিকোড এই দুটো সেক্টর কিন্তু বেকার বসে আছে। ওরা ওই মুহূর্তে কিন্তু কোনো ইনস্ট্রাকশনকে ফেচও করছে না, ডিকোডও করছে না, কারণ এখানে কী হচ্ছে, সিকোয়েন্সিয়াল প্রসেসিং হচ্ছে। তাহলে একটা যতক্ষণ না এক্সিকিউট করে যাবে, সেখানে কিন্তু কোনোভাবে কেউ আর ঢুকবে না। এবার দেখো মেমোরি রিড হওয়ার পর কি এক্সিকিউট হচ্ছে, তার মানে প্রসেসর ইউনিটের মধ্যে ঢুকে যাচ্ছে এবং আউটপুট জেনারেট হয়ে যাচ্ছে বা স্টোরেজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা কি বুঝতে পারলাম এর থেকে, যে যখন ফেচে ঢুকেছিল, একে ফেচ করা হয়েছিল, তারপর তাকে ডিকোড করা হয়েছে, তারপরে তার মেমোরি রিড করা হয়েছে এবং তার আলটিমেটলি তাকে এক্সিকিউট করা হয়েছে। তাহলে এই পুরো সময়টাই কিন্তু নিয়েছে টোটাল এক্সিকিউট হওয়ার জন্য। এইটাকে বলছে সিকোয়েন্সিয়াল সার্কিট। এর ফলে কি হয়, যখন ওয়ান স্টেজ থেকে 2 স্টেজে যাচ্ছে, 2 থেকে 3-তে যাচ্ছে এবং 3 থেকে 4-এ যাচ্ছে, যত ওই স্টেজ ইনক্রিজ করছে, তার প্রিভিয়াস স্টেজগুলো কিন্তু সেই সময় বেকার বসে থাকছে, তারা কিন্তু কোনো কাজই পারফর্ম করছে না। এবার আরেকটা প্রবলেম কী হলো, ধরো এক্সিকিউট হয়ে গেল। এক্সিকিউট হওয়ার পর বিকে ফেচ করা হচ্ছে। তো বিকে ফেচ করা হচ্ছে, তারপরে বি ডিকোড হবে, তারপরে বি এর মেমোরি অ্যাড্রেস রিড হবে, তারপরে বি এক্সিকিউট করবে। এই সময়কালটাই মিনস এক্সিকিউশনের আগে অবধি ফেচ ডিকোড রিড করাতে যে পরিমাণ সময় নষ্ট হবে, সেই পরিমাণ সময় কিন্তু সিপিইউ আইডল বসে থাকবে। তার মানে কি হচ্ছে, স্বভাবতই কম্পিউটার কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে এবং এক্সিকিউশন স্পিডটা তুলনামূলক অনেকটাই কম থাকবে। কারণ ও একটা সিরিয়ালি একটা ইনস্ট্রাকশানকে এক্সিকিউট করার পর দ্বিতীয় ইনস্ট্রাকশানের সমস্ত স্টেজ যতক্ষণ না কমপ্লিট করছে, এক্সিকিউশনের জন্য আনতে পারবো না, সেই প্রসেসের মধ্যে ঢুকবে না সেই প্রসেসটা, এবং জেনারেলি এইভাবে কিন্তু প্রসেসগুলো এক্সিকিউট হয়ে যায়। তো এইটা হলো নন পাইপলাইনের ব্যাপার। নন পাইপলাইন এই ঘটনা ঘটে, তাই এটা কিন্তু খুব স্লো, তাই মডার্ন কম্পিউটারে এই টেকনিক ব্যবহার করা হয় না। তাহলে মেন লক্ষ্য কী হচ্ছে, মেন লক্ষ্য হচ্ছে যত বেশি প্রসেসকে রেডি রাখা যায় এক্সিকিউট করার জন্য। তার মানে একটা কি করা যাবে, তার মানে করা কি প্রয়োজন, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, যদি কোনো একটা প্রসেস লাইক প্রসেস যদি ফেচ করা হচ্ছে প্রসেস কে, ঠিক আছে, প্রসেস যখন ডিকোডে চলে যাবে, স্টেজ 2-তে চলে যাবে, কিন্তু সেই মুহূর্তে প্রসেস বি ঢুকে যাবে, প্রসেস বিকে ফেচ করা হবে। এবার প্রসেস বি যখন ফেচ করা হয়ে যাচ্ছে, তাহলে কী হয়ে যাবে, নিশ্চয়ই নেক্সট ক্লক পালসে চলে যাবে নেক্সট স্টেজে এবং বি চলে যাবে তারপরে স্টেজে। এখানে প্রসেস সিকে আনা যাবে। প্রসেস সি যখন ঢুকে যাচ্ছে, তখন কী হবে, নেক্সট ক্লক পালসে কী হয়ে যাবে, প্রসেস ডিকে আমরা যখন নিয়ে আসবো, তখন সি চলে যাবে কোথায়, সি চলে যাবে, বুঝতে পারছো, সি চলে যাবে বি এর জায়গায় বি। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রসেস এগোতে থাকবে, যে একটা চেন ওয়াইজ, লাইক এইভাবে ABCD, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ঠিক এই কন্ডিশনে এসে দাঁড়াবে, যখন কী হবে,
প্রসেসিং ইউনিট কিন্তু প্রথমে এ কে পেয়ে যাবে, এ কে এক্সিকিউট করার পর বি কে পেয়ে যাবে, বি কে এক্সিকিউট করার পর সি কে পেয়ে যাবে, সি কে এক্সিকিউট করার পর ডি কে পেয়ে যাবে। তাহলে প্রসেসিং ইউনিটের যে ল্যাব আইডিয়াল টাইমটা সেটা শেষ হয়ে যাবে। এইটাই হলো মেন প্যারালাল প্রসেসিংয়ের উদ্দেশ্য, প্যারালাল প্রসেসিং করাবার উদ্দেশ্য। আমি বলেছিলাম প্যারালাল প্রসেসিং করতে গেলে হার্ডওয়্যারকে উন্নত করতে হয়। প্যারালাল প্রসেসিংয়ের ক্ষেত্রে একাধিক এলইউজ ব্যবহার করা হয়, একাধিক প্রসেসর ইউনিট ব্যবহার করা হয়, যাতে একসঙ্গে অনেকগুলো ডেটাকে এক্সিকিউট করা যায়। এর আমি দেখেছিলাম যে এলইউর মধ্যে কীভাবে অ্যারিথমেটিক অপারেশন কীভাবে লজিক্যাল অপারেশন এবং কীভাবে শিফট অপারেশন করা যায় সাইমেন্টেনিয়াসলি। তো এইবারে আমরা দেখবো পাইপলাইন কাকে বলে। প্রথমেই আমি বলে দিই যে পাইপলাইন করার মেন উদ্দেশ্য হলো ব্রেক বিগ কম্পিউটেশন আপ টু পিসেস। তো দেখো, আপ ইন্টু পিসেস মানে একটা বড় কম্পিউটেশনকে, মানে বড় একটা কম্পিউটেশনকে যদি অনেকগুলো টুকরোয় ভাঙা হয়, ভেঙে পড়ে প্রত্যেকটাকে এক একটা স্টেজে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা খুব দ্রুত গতিতে কম্পিউট করে যাবে, মানে এক্সিকিউট করে যাবে। তাই বললাম যে মেন আইডিয়া কিন্তু ব্রেক বিগ কম্পিউটেশন আপ ইন্টু পিসেস, অনেকগুলো টুকরোয় ভাঙা হবে এবং প্রত্যেকটা টুকরোকে কিন্তু এক একটা রেজিস্টারের মধ্যে রাখা হবে এবং সেই রেজিস্টারের মধ্যে ওই সেগমেন্টে কাজ হবে, তার নির্দিষ্ট একটা পার্টিকুলার একটা ফাংশন এখানে পারফর্ম করবে। লাইক ফেচ এক জায়গায় হবে, ডিকোড এক জায়গায় হবে, রিড এক জায়গায় হবে, এক্সিকিউট এক জায়গায় হবে। তো প্রথমে কয়েকটা পয়েন্ট ডেফিনেশনটা দেখিনি কী বলছে। পাইপলাইন ইজ আ টেকনিক ইন হুইচ সিপিইউ fetches the next instruction before complete machine cycle for the first instruction। আমরা লক্ষ্য করছি ফার্স্ট ইনস্ট্রাকশন এ কম্পিউট হওয়ার আগেই কিন্তু দেখো নেক্সট ইনস্ট্রাকশন কিন্তু ঢুকে গেছে, অলরেডি প্রত্যেকটাই ঢুকে গেছে। তাহলে এ এক্সিকিউট হওয়ার আগেই কিন্তু বি সি ডি অ্যাকচুয়ালি রেডি হচ্ছে টু গেট এক্সিকিউটেড। তাহলে প্রত্যেকটা কিন্তু এক্সিকিউট করবে ওয়ান আফটার আনাদার, যাতে সিপিইউ ফাঁকা না বসে থাকে। প্রথমে তাই তো পাইপলাইনের ডেফিনেশন, তাই পাইপলাইন ইউজ করা হয়। এই দুটো পয়েন্ট তোমাদের মনে রাখবে। এর ফলে কি হয়, এর ফলে যখনই একটা ইনস্ট্রাকশন ফার্স্ট ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট করছে, তার আগেই তার পরের ইনস্ট্রাকশনগুলো ঢুকে যাচ্ছে ফর এক্সিকিউশন, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এই যে ইট রেজাল্ট ইন ফাস্টার প্রসেসিং অ্যান্ড ইনক্রিজ দ্য পারফরমেন্স অফ দ্য কম্পিউটার। এক্সিকিউশন ফাস্ট হচ্ছে, তোমরা বুঝতে পারছো এক্সিকিউশন কীভাবে ফাস্ট হচ্ছে, এবং সিপিইউ পারফরমেন্স কিন্তু অনেক গুণে বেড়ে যাচ্ছে। আর একটা পয়েন্ট কি আছে, মডার্ন কম্পিউটার ইউজ পাইপলাইন টেকনিক টু প্রসেস মাল্টিপল ইনস্ট্রাকশন অ্যাট দ্য সেম টাইম। একই সঙ্গে অনেকগুলো ইনস্ট্রাকশনকে প্রসেস করার জন্য ব্যবহার করা যাচ্ছে। এই মডার্ন কম্পিউটার যে একসঙ্গে অনেকগুলো প্রসেসকে একসঙ্গে পারফর্ম করা বা প্রসেস করার জন্য ইউজ করছে পাইপলাইন। ইউজিং পাইপলাইন এটা করা সম্ভব। তো এই পয়েন্টগুলো বোঝার পর আমরা যেটা বুঝবো সেটা হলো যে পাইপলাইনে কী কী বিষয় আছে, কী কী বিষয় আমাদের জানতে হবে। তা আমি বলবো সেপারেট ইচ পিস উইথ আ পাইপলাইন রেজিস্টার। তো সাপোজ আমি কয়েকটা ড্রয়িং দিয়ে তোমাদের বোঝাই। ধরো এই একটা সেক্টর, আমি বললাম কি একটা বড় কম্পিউটারের সঙ্গে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। এই একটা সেক্টর, এই একটা সেক্টর, এই একটা সেক্টর, এই একটা সেক্টর। তো একটা বড় কম্পিটিশনকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। আমি ধরলাম ওই কম্পিটিশনটাকে চারটে সেগমেন্টে ভাগ করা হয়েছে। এটা সেগমেন্ট 1, এটা সেগমেন্ট 2, এটা সেগমেন্ট 3, এটা সেগমেন্ট 4, এটা সেগমেন্ট 5। তো এইগুলো প্রত্যেকটা এক এক সেগমেন্ট, তার মধ্যে কিছু কিছু একটা নির্দিষ্ট ফাংশন পারফর্ম করা হচ্ছে। এবং এই সেগমেন্টগুলোর মধ্যেখানে কে আছে, রেজিস্টার আছে। প্রত্যেকটার মধ্যে একটা করে রেজিস্টার আছে, যে রেজিস্টারগুলো কিন্তু ডেটাকে হোল্ড করছে। প্রত্যেকে এক একটা ডেটাকে হোল্ড করছে, দেখতে পাচ্ছ কীভাবে। এবং কি হোল্ড করছে, যে এই সেগমেন্টের আউটপুটকে হোল্ড করছে এবং ফরওয়ার্ড করে দিচ্ছে S2কে, S2 এর আউটপুটকে হোল্ড করছে, S3তে ফরওয়ার্ড করছে, S3-র আউটপুটকে হোল্ড করছে, S4-এ ফরওয়ার্ড করছে, S4-এর আউটপুটকে হোল্ড করছে, S5-এ ফরওয়ার্ড করছে। এবং আলটিমেটলি আমরা কী পাচ্ছি এখানে, ফাইনাল রেজাল্ট পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ কল্ড পাইপলাইন। তাহলে কী হচ্ছে, ধরো এইগুলো কি বললাম আমি, এইগুলো এক একটা কী হচ্ছে, আউটপুট। আর এইগুলো এক একটা কী হচ্ছে, সেগমেন্ট কী দিয়ে তৈরি হয়, কম্বিনেশনাল সার্কিট। তো বুঝে গেছে ব্যাপারটা, যে এই প্রত্যেকটা সেগমেন্টের মধ্যেই কিন্তু কম্পিটিশনের কাজ হচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু একটা পার্টিকুলার কাজ করছে। লাইক আমি আগে যেমন বলে দিলাম, ফেচ করা হচ্ছে, কোথাও ডিকোড করা হচ্ছে, মেমোরি রিড করা হচ্ছে। এই প্রত্যেকটা, তাহলে কী হচ্ছে, প্রত্যেকটা সেগমেন্ট কী করছে, একটা করে স্পেশাল ডেডিকেটেড টাস্ক, যেটাকে বলছে পার্শিয়াল প্রসেসিং।
মানে পুরো প্রসেসের একটা অংশকে পারফর্ম করছে কে একটা সেগমেন্ট। কি বললাম? ইচ সেগমেন্ট পারফর্ম আ স্পেশাল ডেডিকেটেড টাস্ক। ঠিক আছে, তো আমি লিখে দিই ইচ সেগমেন্ট পারফর্ম আ স্পেশাল ডেডিকেটেড টাস্ক। এটাকে বলছি আমরা, কি বলছি এটাকে, যে পার্সিয়াল প্রসেসিং। আংশিকভাবে একটা প্রসেসিংয়ের কাজ করে যাচ্ছে এটা। যখন এটা পুরোটা এক করে দেওয়া হবে তখন কিন্তু আমরা কী যে পেয়ে যাবো আউটপুট রেজাল্ট। তাহলে কি বুঝতে পারছো, যতক্ষণ এই পুরোটাই ক্রস করে যাচ্ছে পুরো সেগমেন্টে S1 যেটা আছে, যতক্ষণ সেটা S5 পড়ছে ততক্ষণ আমরা কিন্তু ফাইনাল রেজাল্ট পাচ্ছি না। এবারে এটা হলো টোটালি পাইপলাইনের ব্যাপার, তোমাদের বুঝিয়ে দিলাম। এবারে পাইপলাইনের এক্সাম্পল দেখবো আমরা যে কীভাবে পাইপলাইন ওয়ার্ক করে। এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। এক্সাম্পল অফ পাইপলাইন কী হচ্ছে, ধরো একটা কম্পিটিশন আছে, একটা এ প্লাস এ অফ আই ইন্টু বি অফ আই প্লাস সি অফ আই, এটা কমপ্লিট করতে হবে। কিন্তু কন্ডিশন কি আছে, যে ফর আই ইকুয়ালস টু 1 2 3 ডট 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 আপ টু 7, তা আয়ের ভ্যালু আপ টু 7 হবে এবং এই টাস্কটা পারফর্ম করা হবে ইউজিং পাইপলাইন। কীভাবে সম্ভব? তাহলে এটা করার জন্য আমরা কি করব, দে সাব অপারেশন পারফর্মড কী করবে, যে কী সাব অপারেশন পারফর্ম করবে পাইপলাইন সেটাকে দেখে দিই। তাহলে লিখব দ্য সাব অপারেশন performed in each segment of the pipeline are as follows. দেখো কীভাবে কাজ করবে, ভালোভাবে দেখে নাও। তো আমি রেজিস্টার, আমি তো এগুলো বলে দিলাম যে প্রত্যেকটা একটা রেজিস্টার, এটাও রেজিস্টার, প্রত্যেকটাই রেজিস্টার কিন্তু প্রত্যেকটা আউটপুটকে হোল্ড করছে। তো রেজিস্টারগুলো কীভাবে কাজ করছে দেখে নাও। যে প্রথমে কি হচ্ছে, আমি বললাম যে R1 মধ্যে, তা R1 এর মধ্যে চলে যাবে এ অফ আই, ক্লিয়ার হয়েছে, এবং R2 এর মধ্যে চলে যাবে বি অফ আই। দুটো রেজিস্টারের মধ্যে ভ্যালু ঢুকিয়ে দিলাম। এবার কি হচ্ছে, আমি লিখে দিই ইনপুট, এটা মানে হচ্ছে ইনপুট এ অফ আই, তো এ অফ আই আয়ের ভ্যালু 1 2 3 4 5 6 7 অব্দি হতে পারে, এ অফ আই অ্যান্ড বি অফ আই। আফটার দ্যাট R3 মধ্যে চলে যাবে কে, R3 মধ্যে চলে যাবে এদের মাল্টিপ্লিকেশান, দ্যাট ইজ R1 এর রেজিস্টারে যা ভ্যালু আছে R2 রেজিস্টারের মধ্যে যা ভ্যালু আছে সেটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে প্যারালালি কী হবে, R4 রেজিস্টারের মধ্যে লোড হয়ে যাবে কে, সি অফ আই। তা আমি কি বলবো, মাল্টিপ্লাই অ্যান্ড ইনপুট সি অফ আই, ক্লিয়ার হয়ে গেছে। দেন কি হবে, আর অফ 5 মধ্যে, রেজিস্টার 5 মধ্যে কি যাবে, R3, এটা R3 হবে, R3 ভ্যালু, R3 মধ্যে যে ভ্যালু আছে প্লাস R4 মধ্যে যে ভ্যালু আছে সেটা, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই টোটাল এই কাজটা করতে হবে। তো এটা হচ্ছে অ্যাড C1 C অফ I টু প্রোডাক্ট। এই টোটাল ফাংশন এই পাইপলাইনের মধ্যে কিন্তু, পাইপলাইনের প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে, তো আমরা কী দেখলাম, তিনটে, আমরা এখানে দেখবো যে তিনটে সেগমেন্ট লাগবে। একটা সেগমেন্টে এটা হচ্ছে, দ্বিতীয় সেগমেন্টে এটা হচ্ছে, তৃতীয় সেগমেন্টে হচ্ছে। তো সেগমেন্ট 1 এটা হবে, সেগমেন্ট 2তে পরের কাজটা হবে এবং সেগমেন্ট 3তে তারপরে কাজটা হবে। এই কাজগুলো আমরা করবো। তো সেগমেন্ট 1 কী হবে, সেগমেন্ট 1 আমার এই কাজটা করতে হবে, সেগমেন্ট 2 পাইপলাইন সেগমেন্ট 2 এই কাজ হবে এবং সেগমেন্ট 3তে কিন্তু এই কাজ টাস্ক পারফর্ম হবে। তো এটা একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা প্রথমে দেখে নিই, তারপরে আমরা এর রেজিস্টারের কন্টেন্টসটা দেখব। দেখো
দ্য 5 রেজিস্টার আর লোডেড উইথ দ্য নিউ ডেটা এভরি ক্লক পালস। প্রত্যেকটা ক্লক পালসে এই 5টা যে রেজিস্টার ইউজ করা হয়েছে, আমি যেটা বললাম আগে যে 5টা রেজিস্টার ইউজ করা হয়েছে R1 R2 R3 R4 অ্যান্ড R5। এই রেজিস্টারের মধ্যে ডেটা লোড হবে প্রত্যেকটা ক্লক পালসে। দেখো ফার্স্ট ক্লক পালসে কী হচ্ছে দেখো, এটা মেমোরি যেখান থেকে কী হবে অপারেন্টগুলো আসবে। তো R1 এবং R2 এর মধ্যে এ অফ আই এবং বি অফ আই লোড হয়ে যাচ্ছে। এ অফ আই মানে সেটা এর ভ্যালু কী আছে 1 to 7। আমি কি বলেছিলাম এর ভ্যালু 1 to 7। তো এ অফ আই আর এ অফ বি অফ আই এর মধ্যে লোড হয়ে যাচ্ছে। ধরে নিচ্ছি এ অফ আই মিনস এ অফ 1 এবং বি অফ 1 কার মধ্যে চলে গেলো R1 এর মধ্যে এ অফ 1, R2 এর মধ্যে বি অফ 1। এবার কী হচ্ছে, এবার মাল্টিপ্লায়ার কী করছে, মাল্টিপ্লিকেশন করবে, কিন্তু ফার্স্ট সেগমেন্টের মধ্যে কাজ কী হচ্ছে, ফার্স্ট সেগমেন্টের মধ্যে কাজ কী হয়েছিল, শুধুমাত্র R1 এর মধ্যে এ অফ আই এবং R2 এর মধ্যে তাদের ফার্স্ট সেগমেন্টে এই কাজই হচ্ছে, দেখতে পাচ্ছ। সেকেন্ড সেগমেন্টে যখন আসছে তখন এই দুটো রেজিস্টারের মধ্যে মাল্টিপ্লিকেশন অপারেশন হচ্ছে। তো এই দুটো রেজিস্টারের মধ্যে কী হচ্ছে, মাল্টিপ্লায়ার হচ্ছে দ্বিতীয় সেগমেন্টের মধ্যে। তো দ্বিতীয় সেগমেন্টের মধ্যে যে মাল্টিপ্লিকেশন হচ্ছে এই দুটো রেজিস্টারের ভ্যালুতে, সেটা কিন্তু R3 মধ্যে চলে যাচ্ছে এবং R4 কিন্তু লোড হচ্ছে, C1 কিন্তু লোড হচ্ছে R4 এর মধ্যে। তারপর কি হচ্ছে, নেক্সট সেগমেন্টের মধ্যে কি হচ্ছে, অ্যাডার কী করছে, অ্যাড করছে R3-কে এবং R4-কে, করার পর কী করছে, ভ্যালুটাকে স্টোর করছে R5-এর মধ্যে। তাহলে আমরা দেখতে পেলাম যে কীভাবে ডেটাকে ফেচ করা হলো এবং ডিকোড করে এগুলো সমস্ত কাজগুলো কিন্তু এর মধ্যে করা হলো। তা আমরা কীভাবে বলতে পারি, আমরা বলতে পারি এইভাবে সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3। প্রথম সেগমেন্টের মধ্যে R1 R2 এর মধ্যে ভ্যালু যাচ্ছে, দ্বিতীয় সেগমেন্টের মধ্যে R1 এবং R2 দুটোর মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং R4 এর মধ্যে সিও পাই যাচ্ছে এবং থার্ড সেগমেন্টের মধ্যে কিন্তু চলে যাচ্ছে এটার R3 প্লাস R4 এর মাল্টিপ্লিকেশন R5 এর মধ্যে। তো 3টে সেগমেন্ট ইউজ হচ্ছে, দ্যাট ইজ কল পাইপলাইন। ভালোভাবে বুঝতে পারছো যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কিছু কাজ চলছে। যখন এখানে এ অফ 1 বি অফ 1কে নিয়ে কাজ করা হচ্ছে, এ অফ 1 বি অফ 1 R1 এর মধ্যে যখন চলে যাচ্ছে, তার দ্বিতীয় যখন স্টেজের মধ্যে ঢুকছে তখন কিন্তু R1 এবং R2 এর মধ্যে অলরেডি এ অফ 1 বি অফ 1 ঢুকে আছে। এবারে এ অফ 1 বি অফ 1 এর ভ্যালু কিন্তু এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে। যখন এখানে মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে এবং R4 এর ভ্যালু লোড হচ্ছে, তখন কিন্তু এ অফ 2 বি অফ 2 R1 এবং R2 এর মধ্যে ঢুকে যাচ্ছে। এ অফ 1 আর বি অফ 1 এর রেজাল্ট এখানে কমপ্লিট হওয়ার পর দেখো R3-র মধ্যে কী আছে, এ অফ 1 এবং বি অফ 1 এর মাল্টিপ্লিকেশন আছে এবং সি অফ 1 কিন্তু এখানে আছে। এই রেজাল্টে কিন্তু আলটিমেটলি R5-এর মধ্যে ঢুকে যাচ্ছে। তখন কী হচ্ছে, এইখানে R3-র মধ্যে এ অফ 2 বি অফ 2 এর গুণ হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং R4 এর মধ্যে সি অফ 2 ঢুকে যাচ্ছে এবং এইখানে সেই মুহূর্তে কী থাকছে, R1-এর মধ্যে আছে এ অফ 3 এবং R2 এর মধ্যে আছে বি অফ 3। তাহলে যখন এইটা যখন মাল্টিপ্লিকেশন রেজাল্ট বেরিয়ে যাবে তারপরটা এখানে ঢুকবে। তারপর এইভাবে কিন্তু 7টা ভ্যালু আসবে। 7টা ভ্যালু হওয়ার পর এটা কিন্তু আলটিমেটলি একসময় কী আসবে, যে এইগুলো কোনো কাজ করবে না, কিন্তু আলটিমেটলি আউটপুটটা পাওয়া যাবে। এইভাবে কাজ করবে পাইপলাইনের মধ্যে। এবারে নেক্সট আমরা দেখে নেব এর কন্টেন্টস অফ রেজিস্টার ইন পাইপলাইনের মধ্যে কীভাবে কন্টেন্ট করছে পুরো জিনিসটা দেখে নাও একটা টেবিলের মাধ্যমে। দেখা যাচ্ছে কন্টেন্টস অফ রেজিস্টার ইন পাইপলাইনের মধ্যে কী কী রেজিস্টারের মধ্যে কী কী ভ্যালু কন্টেন্ট করছে কীভাবে দেখো তোমরা। ফার্স্ট ক্লক পালসে লক্ষ্য হচ্ছে, ফার্স্ট ক্লক পালসে কী হচ্ছে, এ অফ 1 এবং R1-এর মধ্যে এ অফ 1 এবং R2 এর মধ্যে বি অফ 1 কী হচ্ছে, লোড হচ্ছে। সেই সময় কিন্তু স্টেজ 2 এবং স্টেজ 3 এই দুটোতে কিন্তু, বা সেগমেন্ট 2 আর সেগমেন্ট 3-তে কিন্তু কোনো কাজই হচ্ছে না। দ্বিতীয় ক্লক পালসের মধ্যে কী হচ্ছে, এই আর অফ 1 এবং আর অফ 2 প্রতিটি ক্লক পালসে কিন্তু নিউ ভ্যালু নিতেই থাকবে। মানে আমি যেহেতু বলেছি আয়ের ভ্যালু 1 থেকে 7 অবধি হবে, তো প্রথম ক্লক পালসে 1 1 নিচে, দ্বিতীয় ক্লক পালসে 2 2 নিচে, তৃতীয় ক্লক পালসে 3 3 নিচে, চতুর্থ ক্লক, কারণ এই প্রতিবারই নিউ ভ্যালু নিতে থাকবে এবং সেটাকে ফরওয়ার্ড করে দেখতে থাকবে নিচের চেনে, নিচের পরের সেগমেন্টে। তো প্রথম যখন ঢুকছে R1 এবং R2 এর মধ্যে এ অফ 1 বি অফ 1, সেই মুহূর্তে কিন্তু ওরা প্রথম ব্ল্যাঙ্ক থাকছে। দ্বিতীয়বার সেকেন্ড ক্লক পালসে যখন এ অফ 2 বি অফ 2 ঢুকছে, সেই মুহূর্তে কিন্তু এ অফ 1 এবং বি অফ 1 শিফট করে যাচ্ছে এইখানে, এই জায়গাতে দেখতে পাচ্ছ। এবং এখানে কী হচ্ছে, নেক্সট টাস্ক পারফর্ম হচ্ছে। তো নেক্সট টাস্ক কী ছিল তোমাদের বলেছিলাম, নেক্সট টাস্ক কী হচ্ছে, সেগমেন্ট 2 এর মধ্যে R3-র মধ্যে চলে যাচ্ছে R1 এবং R2 এর মাল্টিপ্লিকেশন এবং R4 এর C1 এর নিউ ভ্যালু ঢুকছে। তো এখানে দেখো A1 এবং এখানে কী হচ্ছে, রেজিস্টার A1 এবং B1 দুটো মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং R4 এর মধ্যে C1 লোড হয়ে যাচ্ছে এবং সেই মুহূর্তে কিন্তু স্টেজ 3-তে বা সেগমেন্ট 3-তে কোনো কাজ হচ্ছে না। থার্ড ক্লক পালসে এ অফ 3 বি অফ 3 ঢুকবেই এবং এইবারে কি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, এ অফ 2 বি অফ 2 ফরওয়ার্ড হয়ে যাচ্ছে R3 এবং R4 এর মধ্যে ভ্যালু হয়ে। তো R3-র মধ্যে কী চলে যাচ্ছে, এ অফ 2 ইন্টু বি অফ 2,
R3 মধ্যে চলে যাচ্ছে এবং R4 মধ্যে চলে যাচ্ছে CO2। এইবারে দেখো এই যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু শিফট করে গেল এখানে, দেখতে পাচ্ছ, মানে আগে যেটা ছিল সেটা শিফট করে গেল এখানে প্রতিবারই। তো এখানে কী হচ্ছে, এবারে এখানে মেন কাজটা হচ্ছে যে এদের যে প্রোডাক্ট তার সঙ্গে সি এর ভ্যালু যোগ হচ্ছে। তো প্রোডাক্ট কি A(1) ইন্টু B(1), দুটো গুণ হওয়ার পর তার সঙ্গে C(1) যোগ হয়ে পড়ে R5 মধ্যে চলে যাচ্ছে। একইভাবে সিমিলারলি নেক্সট ক্লক পালস, ফোর্থ ক্লক পালসে A(4) B(4) লোড হয়ে যাচ্ছে। A(4) B(4) লোড হওয়ার পরে A(3) B(3) চলে যাচ্ছে, কী জন্য মাল্টিপ্লিকেশনের জন্য চলে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্যারালালি লোড হচ্ছে C(3). এটা এই টাস্কটা হয়ে যাওয়ার পর রেজিস্টার 5-এর মধ্যে কী আছে, A(2) আর B(2) এর মধ্যে গুণফল, যেটা এইখানে ছিল সেটা এখানে নেমে আসবে। A(2) B(2) এর মধ্যে গুণফল, তার সঙ্গে CO2 এর যোগফল। তারপরে আলটিমেটলি আউটপুট যেটা স্টোর করছে কি R5। তারপরে ফিফথ ক্লক পালসে A(5) B(5) লোড হচ্ছে, কিন্তু তার আগে কি প্রিভিয়াস ইনস্ট্রাকশন যেটা ছিল A(4) B(4) এর মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং C4 লোড হয়ে যাচ্ছে, কার মধ্যে, C4 লোড হয়ে যাচ্ছে রেজিস্টার 4-এর মধ্যে। আর এখানে কি হচ্ছে, এখানে তার আগের ইনস্ট্রাকশনটা মানে এখানে যদি 4 কাজ করছে তাহলে এখানে 3 কাজ করবে। তার A(3) আর B(3) এর মধ্যে মাল্টিপ্লিকেশন যেটা হচ্ছে সেটা এখানে রেজাল্টটা থাকছে, তার সঙ্গে যোগ হচ্ছে C(3). সিক্স ক্লক পালসে A(6) B(6) লোড হয়ে যাচ্ছে, কারণ রেজিস্টার 1 রেজিস্টার 2 এর মধ্যে এবং তার আগে প্রিভিয়াস কী ছিল, প্রিভিয়াস ছিল A(5) B(5). তো A(5) B(5) আগে এটা A(5) B(5) লোড হয়ে যাচ্ছে ওর মধ্যে, A(5) B(5) মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং CO5 লোড হয়ে যাচ্ছে রেজিস্টার 4-এর মধ্যে এবং আর রেজিস্টার 5-এর মধ্যে তার প্রিভিয়াসটা মানে এবার 4 নিয়ে A(4) ইন্টু B(4) মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার সঙ্গে CO4 অ্যাডিশন হচ্ছে এবং সেটা R5-এর মধ্যে চলে যাচ্ছে। সেভেন্থ ক্লক পালসে কী হচ্ছে, A(7) B(7) দুটো লোড হয়ে যাচ্ছে, এর মধ্যে প্রিভিয়াসটা আসছে, তার মানে এই আগেরটা এটা আসবে, A(6) ইন্টু B(6) মাল্টিপ্লিকেশন হবে এবং রেজিস্টার 4-এর মধ্যে কি চলে যাবে, রেজিস্টার 4-এর মধ্যে C(6) চলে যাবে এবং রেজিস্টার 5-এর মধ্যে তার আগে একটা প্রিভিয়াসটা কাজ হবে, তার মানে এখানে 6 চলছে, মানে এখানে 5, A(5) ইন্টু B(5) প্লাস C(5). এইটা হওয়ার পর দেখো এইখানে কিন্তু আর যেহেতু আয়ের ভ্যালু কত ছিল, আয়ের ভ্যালু ছিল আপ টু 7, তা আয়ের ভ্যালু 7 অবধি পৌঁছাবার পর এইখানে এই সেগমেন্ট 1 দেখছে তেমন আর কোনো কাজ নেই। তো সেগমেন্ট 1 এই সময় ফাঁকা থাকছে, সেগমেন্ট 1 ফাঁকা থাকলেও এই সেগমেন্টগুলো এখনও কাজ করে যাবে, কারণ এদের কাজ কমপ্লিট হয়নি। তাহলে এই সেগমেন্টের মধ্যে A(7) B(7) ঢুকে যাচ্ছে 8 ক্লক পালসে। B(7) এটা প্রিভিয়াসটা A(7) B(7) মাল্টিপ্লিকেশন হওয়ার পর সেটা R3-তে চলে যাচ্ছে, রেজিস্টার 3-তে এবং রেজিস্টার 4-এর মধ্যে C(7) ঢুকছে। এটা হয়ে যাওয়ার পর R5-এর মধ্যে কী যাচ্ছে, R5-এর মধ্যে চলে যাচ্ছে A(6) ইন্টু B(6) প্লাস C(6). বুঝতে পারছো যে এইটা তারা প্রিভিয়াসটা টেনে নেবে এবং আলটিমেটলি 9th ক্লক পালসে কী হচ্ছে, ফার্স্ট রেজিস্টার 1 রেজিস্টার 2-এ কোনো এই সেগমেন্ট 1-এ কোনো কাজ হচ্ছে না, সেগমেন্ট 2-এও কোনো কাজ হবে না, কারণ আলটিমেটলি 7 ভ্যালু পেয়ে গেছি আমরা। সেগমেন্ট 3-তে কী হচ্ছে, A(7) এইটা নেমে আসছে, তাহলে A(7) ইন্টু B(7) প্লাস C(7) এইখানে আলটিমেটলি রেজাল্টটা C5 মধ্যে ঢুকে যাচ্ছে। তো দেখতে পেলে পাইপ লাইনের মধ্যে করার ফলে কীভাবে কত দ্রুত এই কম্পিটিশনটা করা গেল এবং এর রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো এটা পাইপ লাইনের অ্যাডভান্টেজ। নেক্সট আমরা দেখে নেব যে কী আছে এখানে, যে জেনারেল স্ট্রাকচার অফ 3 সেগমেন্ট পাইপ লাইন। এখানে যে অ্যাকচুয়ালি প্রশ্ন যেটা ছিল যে কটা ক্লক পালস লাগছে, তোমরা দেখলে 9টা ক্লক পালস লাগছে, যটা আছে তার থেকে যেহেতু স্টেজ বেশি তো +2 হয়ে গেল, 9টা হয়ে গেল। 7টা ইনপুট ছিল, তারপরে নেক্সট দুটো স্টেজ বেশি আছে, তাই 9টা ক্লক পাস হয়ে গেল। এইখানে লক্ষ্য করো যে কী হচ্ছে, ইনপুট ঢুকছে S1-এর মধ্যে, সেগমেন্ট 1-এর মধ্যে, সেটা রেজিস্টার 1-এর মধ্যে স্টোর হয়ে যাচ্ছে ভ্যালু, সেগমেন্ট 2-এরটা R2-এর মধ্যে এবং সেগমেন্ট 3 R3-এর মধ্যে আলটিমেটলি আউটপুট পাওয়া যাচ্ছে এবং ক্লক সাইমultaneously কী হচ্ছে, প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে ক্লক দেওয়া হচ্ছে যেন তারা অ্যাক্টিভ থাকে ভ্যালুকে রিসিভ করার জন্য। তো এই হয়ে যাচ্ছে ওভারঅল জেনারেল স্ট্রাকচার অফ 3 সেগমেন্ট পাইপ লাইন। 4 সেগমেন্ট হলে তোমাদের 4টে একইভাবে সেগমেন্ট করতে হবে। তো এই হলো ওভারঅল স্ট্রাকচার। এবারে আমরা নেক্সট যেটা দেখবো আমরা সেটা হলো স্পেস টাইমিং ডায়াগ্রাম। দেখো ভিডিও একটু লেন্দি হয়ে গেছে, তার কারণ সমস্ত টপিক এর মধ্যে কভার করে দেওয়া আছে পাইপলাইনে, সমস্ত যা যা এক্সামে কোয়েশ্চেন আসে। তো স্পেস টাইমিং ডায়াগ্রামে যদি আঁকতে দেয় তোমাদের, তাহলে এর মধ্যে আমরা কি ক্লক পাস বলে ইট শোজ দ্য সেগমেন্ট ইউটিলাইজেশন, প্রতিটি সেগমেন্টের ইউটিলাইজেশন দেখবো আমরা অ্যাজ আ ফাংশন অফ টাইমের ভিত্তিতে আমরা সেগমেন্টের ইউটিলাইজেশনটা দেখবো। তাহলে এইখানে দেখো তোমরা কি বুঝতে পারছি এখান থেকে। তো আমাদের কি ছিল, আমাদের ওখানে ছিল যে আয়ের ভ্যালু 7 অবধি ছিল, তো আমরা T7 অবধি নিয়েছি। এবার দেখো কি হচ্ছে যেটা সেটা হচ্ছে T(1) প্রথম সেগমেন্টের মধ্যে ফার্স্ট ক্লক পালসে T(1) লোড হয়ে যাচ্ছে, সেকেন্ড ক্লক পালসে কিন্তু T2ও লোড হয়ে যাচ্ছে। প্রতি ক্লক পালসে সেগমেন্ট 1-এর ক্ষেত্রে যেহেতু সেগমেন্ট 1 কী হচ্ছে, সেগমেন্ট 1
সেগমেন্ট 2, সেগমেন্ট 3 এর প্রত্যেকটা মাঝে রেজিস্টার। তো সেগমেন্ট 1-এ কিন্তু প্রতি ক্ষেত্রে নিউ ভ্যালু আসতে, প্রতিবারই এখানে নিউ ভ্যালু আসতে থাকবে এবং এ ফরওয়ার্ড করবে একে এবং এ ফরওয়ার্ড করবে একে, আলটিমেটলি সেটা কিন্তু আউটপুটে যাবে। তো এটাই হচ্ছে, দেখো সেগমেন্ট 1-এর মধ্যে প্রতিবারই নিউ ভ্যালু স্টোর হবে। তো আর T1 স্টোর হচ্ছে সেগমেন্ট 2 সেই সময় ফাঁকা, সেগমেন্ট 3 সেই সময় ফাঁকা। এবারে কী হচ্ছে, সেকেন্ড ক্লক পালসে সেগমেন্ট 1-এর মধ্যে সেগমেন্ট 2 স্টোর হয়ে যাচ্ছে এবং সেগমেন্ট 2 এর মধ্যে কিন্তু সেগমেন্ট 1টা ট্রান্সফার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে শিফট করে যাচ্ছে। এবার শিফট করার পর কী হয়ে যাচ্ছে, এইটা কিন্তু সেই মুহূর্তে ফাঁকা। থার্ড ক্লক পালসে এই সেগমেন্ট 1-এর যেটা আছে সেটা সেগমেন্ট 2-এ চলে আসবে, মানে এর প্রিভিয়াসটা 2-এরটা 3-তে চলে আসবে, তো এই 2টা এখানে চলে আসবে এবং এ কি নেবে এর প্রিভিয়াসটা এখানে। ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারপর কীভাবে শিফট করছে। সেগমেন্ট 4-এর মধ্যে কী হচ্ছে, নিউ একটা টাস্ক লোড হয়ে যাচ্ছে T4। নিউ টাস্ক লোড হওয়ার পর কিন্তু সেগমেন্ট 2 কী হচ্ছে, সেগমেন্ট 1-এর প্রিভিয়াসটাকে নিয়ে নিচ্ছে এবং সেগমেন্ট 3 কী করছে, সেগমেন্ট 2-এর প্রিভিয়াসটাকে নিয়ে নিচ্ছে। লাস্ট ফিফথ ক্লক পালসে কী হচ্ছে, ফিফথ ক্লক পালসে নতুন টাস্ক ইনস্টল হচ্ছে, লোড হচ্ছে সেগমেন্ট 1-এর মধ্যে এবং সেগমেন্ট 2-এর মধ্যে সেগমেন্ট 1-এর প্রিভিয়াসটা, সেগমেন্ট 3-র মধ্যে সেগমেন্ট 2-এর প্রিভিয়াসটা লোড হয়ে যাচ্ছে। তার মানে একইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে সেগমেন্ট 1 প্রতি ক্ষেত্রে নিউ, সেগমেন্ট 2 কী করছে, সেগমেন্ট 1-এর প্রিভিয়াসটাকে নিচ্ছে এবং সেগমেন্ট 3 সেগমেন্ট 2-এর প্রিভিয়াস ভ্যালুটাকে নিয়ে যাচ্ছে এবং আলটিমেটলি কী হচ্ছে, সেভেন্থ ক্লক পালসের পর সেভেন্থ ক্লক পালসে কী হচ্ছে, সেগমেন্ট 1-এর মধ্যে টাস্ক 7 ঢুকে যাচ্ছে, সেগমেন্ট 2-এর মধ্যে অবশ্যই তার প্রিভিয়াসটা মানে টাস্ক 6 ঢুকে যাবে এর মধ্যে এবং এর মধ্যে টাস্ক 5 ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এর ঢুকে যাওয়ার পর আলটিমেটলি 8 ক্লক পালসে সেগমেন্ট 1 আর কিছু নেওয়ার নেই, ও অলরেডি সমস্ত ভ্যালু নিয়ে নিয়েছে, তাই ওটা ব্ল্যাঙ্ক থাকবে। এর মধ্যে কি যাবে, তার সেগমেন্ট 1-এর প্রিভিয়াসটা মানে T7 এবং এর মধ্যে কি যাবে, সেগমেন্ট 2-এর প্রিভিয়াস T6। এবার দেখো আলটিমেটলি 9th ক্লক পালস এসে দেখছি যে সেগমেন্ট 1-এ তো অলরেডি কিছু নেওয়ার নেই, সেগমেন্ট 2-এরও কিন্তু কিছু নেওয়ার নেই, ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু সেগমেন্ট 3 কিন্তু আলটিমেটলি লাস্ট ভ্যালুটাকে কম্পিউট করছে। তার মানে সেগমেন্ট 3-এর মধ্যে সেগমেন্ট 2-এর লাস্ট ভ্যালুটা হচ্ছে T7। এইভাবে আমরা দেখতে পেলাম যে আলটিমেটলি আফটার 9 ক্লক পালস কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট থেকে ডেটা বেরিয়ে এক্সিকিউট হয়ে গেল। তাই এখানে টোটাল সিপিইউ সাইকেল ইকুয়ালস টু 9 আমরা লিখছি, কারণ আমরা দেখতে পাচ্ছি 9th ক্লক পালসে কিন্তু সমস্ত কাজটা হয়ে যাচ্ছে। দ্যাট ইজ স্পিড স্পেস টাইম ডায়াগ্রাম। এটাও পরীক্ষায় আঁকতে দেয়, তোমরা আশা করি পারবে। এইখানে 3টে সেগমেন্ট ছিল, 4টে সেগমেন্ট দিয়ে 5টা সেগমেন্ট দিক যাই দিক তোমরা কিন্তু ডিজাইন করতে পারবে। সেগমেন্ট 4টে থাকলে 5টা থাকলে, ডিপেন্ড করবে যে কতগুলো ভ্যালুকে নিয়ে তুমি কাজ করছো।